ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং উপদেষ্টা পদমর্যাদার অন্যান্য ব্যক্তিদের সম্পদের তথ্য প্রকাশ নিয়ে। আপনারা জানেন এটি অনেক বছর ধরে আলোচনার ইস্যু, যে সরকারে যারা থাকেন, বিশেষ করে মন্ত্রী যারা থাকেন, তাদের সম্পদের তথ্য প্রকাশের দাবি বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন সময় এসেছে, কিন্তু সেইভাবে প্রকাশ করা ইতিপূর্বে হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এই সরকারের প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সরকারের যারা দায়িত্বে থাকবে তাদের সম্পদের তথ্য প্রকাশ করা হবে, এবং সেই অনুযায়ী 2024 সালে একটি নীতিমালাও করা হয়েছিল। কিন্তু সরকার সময় পার করে আসলেও সেটি প্রকাশ হচ্ছিল না, বিভিন্ন পর্যায় থেকে এই নিয়ে সমালোচনা হচ্ছিল। সরকার ঠিক একেবারেই নির্বাচনের 2 দিন আগে, অর্থাৎ গতকাল, এই তথ্য প্রকাশ করেছে। যদিও সেই তথ্যর যেভাবে প্রকাশ করা হয়েছে তার কাঠামো নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, তারপরেও ভালো যে তথ্য প্রকাশ করা হয়েছে। এই তথ্যের প্রয়োজনীয়তার কথা সবসময় বলা হয় স্বচ্ছতার কারণে বা জবাবদিহিতার কারণে। আপনারা জানেন যে বাংলাদেশে দুর্নীতি হয় এবং দুর্নীতির সাথে সরকারে যারা থাকেন তাদের জড়িত থাকার অভিযোগ সবসময়ই থাকে। এবছরও দেখা গেছে যে বাংলাদেশ দুর্নীতিতে বাংলাদেশের অবস্থানের অবনমন হয়েছে। বাংলাদেশ দুর্নীতিতে এখন 13তম অবস্থানে রয়েছে, যেটা ছিল আগে 14তম। অর্থাৎ এইটা যত কম থাকে, মানে 1 নম্বরে থাকলে সবচেয়ে বেশি দুর্নীতি যে দেশে হয় তাকে 1 নম্বর বলা হয়, ফলে এটা যত কম থাকে সেটিই বেশি। যা হোক, এই তথ্য প্রকাশ কিভাবে করা হয়েছে, কার কত তথ্য, এগুলো নিয়ে টিভিএসে আজ বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো যে উপদেষ্টাদের তথ্য কিভাবে প্রকাশ করা হলো বা কার কেমন সম্পদ রয়েছে। আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে আজকে স্টোরি আপনি লিখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের সম্পদের তথ্য প্রকাশ করেছে, আসলে এই তথ্য প্রকাশের ঘটনাটিকে আপনি কিভাবে বিচার করেন? ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যের মধ্যে অনেক কিছু আপনি বলেছেন, যে এটা হচ্ছে গত বছর প্রধান উপদেষ্টা অঙ্গীকার করেছিলেন, এবং আমি যদি এটা হচ্ছে রাজনৈতিকভাবে দেখি, রাজনৈতিকভাবে দেখলে মনে হবে যে গত বছর যখন 2024-এ 5 আগস্টের পরে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো বা দায়িত্ব নিল, তখন আসলে তারা দেশের মানুষের কাছে অনেক অনেক ভালো ভালো কথা বলেছিল বা অনেক অনেক ভালো ভালো অঙ্গীকার করেছিল। তার একটা অঙ্গীকার হচ্ছে যে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব বিবরণী দেবে। কিন্তু আমরা গতকালকে যেটা দেখলাম যে হিসাব বিবরণী আমাদের ক্যাবিনেট ডিভিশন প্রকাশ করেছে, এটাকে আসলে ওই অর্থে হচ্ছে সম্পদের হিসাব বিবরণী বলা যায় না, কারণ এখানে হচ্ছে আপনার কিছুই নেই। এখানে কয়েকটা টাকার একটা ফিগার আছে, যেমন আপনি একজন উপদেষ্টা, আপনার হচ্ছে আর্থিক সম্পদ কত আছে, মানে আপনার কত টাকা আছে, সেটা বিভিন্ন অ্যাকাউন্টে হোক, ব্যাংকে হোক, সঞ্চয়পত্রে হোক, শুধু আপনার টাকার পরিমাণ আছে যে আপনার 1 কোটি টাকা আছে। এরপরে আপনার হচ্ছে নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, মানে হচ্ছে স্থাবর সম্পত্তি, এটা হচ্ছে কত টাকা, আপনি লিখলেন যে আপনার 50 লাখ টাকা। এই হলো আপনার মোট সম্পদ। বিদেশে কোনো সম্পদ আছে কিনা, আপনার হয়তো নাই, বিদেশে সম্পদ নাই। এই হচ্ছে আপনার হলো এই টাকা আছে, আর আপনার কোনো দেনা আছে কিনা। আপনি বলতে চাচ্ছেন যে যেভাবে প্রকাশ করা হয়েছে জাস্ট হচ্ছে এই জিনিসটা আছে, এটাকে হচ্ছে কোনোভাবেই সম্পদ বিবরণী বলা যায় না। কারণ হলো যে আমরা বিভিন্ন ব্যক্তি বা এই যে নির্বাচন কমিশনে যারা হচ্ছে হলফনামা দেয়, সেখানে আমরা দেখি যে এই দেশের অনেক মানুষের হচ্ছে শত শত ভরি স্বর্ণ আছে, যার হচ্ছে মূল্য 1 টাকা দেখানো আছে বা 100 টাকা দেখানো আছে। তো উপদেষ্টারা যে তার সম্পদের যে হিসাব দিছে টাকার অঙ্কে, এখানে কত ভরি স্বর্ণের দাম কত টাকা উল্লেখ করেছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তারপরে হলো যে তার আবার অনেক জায়গায় তো ধরেন সম্পদের মূল্য এরকম ভাবে দেখানো হয় যে সে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পদ, সেই সম্পদের বাজার মূল্য সে তখন দেখায় না, সে যে সময় পেয়েছিল সেই সময়কার মূল্যটাই সে উল্লেখ করেছে। সে উত্তরাধিকার সম্পদের মূল্য সেটা আমরা কথা বাদই দিলাম, কিন্তু গত 1 বছরে একজন উপদেষ্টা যদি হচ্ছে 5 ভরি স্বর্ণ উপহার পেয়ে থাকেন কারো কাছ থেকে, সেটার দাম উনি 1 টাকা দেখাইছেন না 100 টাকা দেখাইছেন, বা সেটা কিন্তু আমরা দেখছি না। এবং হচ্ছে যে আপনি যেটা একটু আগে বললেন, এবং গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে হচ্ছে আপনার যে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে, বাংলাদেশ
দুর্নীতিতে আগের বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে গেছে। তো তার মানে হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতি গত এক বছরে হচ্ছে ব্যাপকভাবেই হয়েছে। যদি এখানে উপদেষ্টাদের সম্পদের হিসাব দেখলে দেখা যায় যে উপদেষ্টারা আসলে তাদের তেমন কোনো টাকা পয়সায় বাড়ে নাই। একজন উপদেষ্টা আদিলুর রহমান, তার সবচেয়ে বেশি টাকা বাড়ছে, প্রায় হচ্ছে আপনার 1.5-2 কোটি টাকার মতন। কিন্তু তিনি সেটা বলছেন যে তার উত্তরাধিকার সূত্রে তিনি হচ্ছে কিছু কৃষি জমি পেয়েছেন, সেই কারণে তার অস্থাবর সম্পত্তি বাড়ছে। তো তাহলে উপদেষ্টারা কেউ যদি হচ্ছে করাপশন না করে, কিন্তু আমরা পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্ন উপদেষ্টার দপ্তরে বিরাট ধরনের করাপশন হয়েছে। আমরা যে আসিফ মাহমুদ যখন স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন, তার যে হচ্ছে পিএস ছিল, তার বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছে, বিভিন্ন সেক্টরে উঠেছে। ফয়েজ আহমেদ তোয়েব, তার ক্ষেত্রেও এই অভিযোগ উঠতে দেখলাম, এবং পরবর্তীতে দেখলাম যে দুদক তাদের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থার কথাও বলেছে। তো সেই কারণে আমি এটাকে বলবো যে গত বছর যেহেতু প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা অনেক ভালো ভালো কথা বলছেন মানুষকে শোনানোর জন্যে, তো একটা কথা বলে আসলে ফেঁসে গেছিলেন যে তারা তাদের সম্পদের হিসাব দিবেন, অনেকটা ফেঁসে যাওয়ার মতো। এবং এই সময়ে যখন সরকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ব্যাপকভাবে লেখালেখি হচ্ছে যে তারা সম্পদের হিসাব দিতে চায়ও তারা দিচ্ছে না। আমাদের টিভিএসও একটা বিশেষ প্রতিবেদন করেছে। তো তার প্রেক্ষিতে একটা বাইন্ডিংস থেকে যেহেতু বলছিলাম এখন না দিয়ে চলে গেলে কেমন হয়, সেই কারণে তারা হচ্ছে যে জাস্ট একটা হিসাব দিয়েছে, এবং উপদেষ্টা এবং তাদের স্বামী বা স্ত্রীর সম্পদের হিসাব। এখানে আপনি যদি দেখেন, আমি ফর এক্সাম্পল যদি আমি বলি যে আমাদের প্রধান উপদেষ্টার হচ্ছে আয় বাড়ছে 1,61,00,000 টাকা এক বছরে, এবং তার স্ত্রীর আয় কমে গেছে 84 লাখ টাকা। তো প্রধান উপদেষ্টার আয় কিভাবে বাড়লো, উনি এখানে একটা মন্তব্যের গড়ে লেখা আছে যে সঞ্চয়পত্র নগদায়ন, মানে সঞ্চয়পত্র উনি হচ্ছে ক্যাশ করছে। তো সঞ্চয়পত্র ক্যাশ করার আগেও সেটা যদি ইনভেস্টমেন্ট অবস্থায় থাকে, সেটাও তো তার সম্পদ। সুতরাং সেটা নগদ টাকা করলে যে সেখানে তার আয় বেড়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। এটা যৌক্তিক না আর কি, ঠিক না। এটা আরেকটা আছে যে সঞ্চয়ী মেয়াদি আমানতে বৃদ্ধি, আমানত বৃদ্ধি নাকি এখানে ইন্টারেস্ট অ্যাড হয়েছে, সেটা হতে পারে, কিন্তু এখানে লেখাটা হলো স্পষ্ট না। এখানে আছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার প্রভৃতি কারণে, যে আমাদের প্রধান উপদেষ্টা উত্তরাধিকার সূত্রে যদি শেয়ার পান, তা ওনার বাপ মা তারা নিশ্চয়ই অনেক আগে মারা গেছেন আর কি। তো সেই শেয়ার আসলে এই সময়ে যদি পান, সেটা কিভাবে কি, সেটা যদি আমরা ওনার ট্যাক্স ফাইলটা দেখতে পারতাম। সরকার যদি প্রধান উপদেষ্টা ট্যাক্স ফাইলটা হচ্ছে যেমন ইলেকশন কমিশন প্রার্থীদের ট্যাক্স ফাইলটা নেয়, সেরকম যদি ট্যাক্স ফাইল নিয়ে হচ্ছে যে যদি এটা পাবলিশ করা হতো, তাহলে কিন্তু এটা বিশ্লেষণ করা সহজ হতো। সেই জিনিসগুলি না থাকার কারণে আমরা এটা আসলে কোনো বিশ্লেষণ করতে পারছি না। ওনার স্ত্রীর হচ্ছে আর্থিক সম্পদ হচ্ছে গত বছর ছিল 95 লাখ টাকা, এই বছরে সে এটা 4 লাখ টাকা হয়ে গেছে। তার মানে 91 লাখ টাকা তার আর্থিক সম্পদ এক বছরের মধ্যে কমে গেছে। আবার তার হচ্ছে নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেটা 1,16,00,000 ছিল গত বছর, মানে 24 সালের জুনে, সেটা 25 সালের জুনে 1,23,00,000 টাকা হয়ে গেছে। আর তার যে হচ্ছে আপনার ব্যক্তিগত দায়, সেটা হলো একই রকম আছে। তাহলে এই যে প্রধান উপদেষ্টার স্ত্রী, তার হচ্ছে এই যে আপনার সম্পদ যে 84 লাখ টাকা কমে গেল, একজন মানুষ, যিনি প্রধান উপদেষ্টার স্ত্রী, তার যে 84 লাখ টাকা হচ্ছে আর্থিক সম্পদ এক বছরে কমে গেল, এটা কোথায় কমে গেল, কিভাবে কমলো, এটা কিন্তু দেশের মানুষ আসলে কোনো ধারণা সাধারণত মানে কমার কথা না। তারপরেও হয়তো উনি ওনার সম্পদ যদি কাউকে দান করে দেন অথবা অন্য কোনোভাবে ব্যয় করেন, সেই ক্ষেত্রে কিন্তু সেটা এখানে লেখা নেই। আমরা যদি দেখি একইভাবে, যে আমরা যদি দেখি যে আমাদের যেটা বলছিলাম যে সৈয়দা রেজওয়ানা হাসান, ওনার হচ্ছে সম্পদ অনেক কমে গেছে এক বছরে, যে ওনার সম্পদ হচ্ছে প্রায় কোটি খানিক টাকা কমে গেছে। ওনার হচ্ছে গত বছর হলো 2,25,00,000 টাকা সম্পদ ছিল 24 সালে, 25 সালে এটা এসে 1,12,00,000 টাকা হয়ে গেছে। তার মানে হচ্ছে 1,13,00,000 টাকা তার কমে গেছে। একইভাবে হচ্ছে আপনি যদি দেখেন যে আমাদের যে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী সাহেবের হচ্ছে আপনার সম্পদ কমে গেছে। ফারুকী সাহেবের হচ্ছে গত 24 সালে ছিল 2,26,00,000 টাকা, এবার 25 সালে আসছে এটা 2,15,00,000 টাকা হয়েছে। কিন্তু ফারুকী সাহেবের স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, যিনি হচ্ছে অভিনেত্রী, তার আয় কিন্তু
তার সম্পদ কিন্তু বেড়ে গেছে। 24 সালে ছিল 1,40,00,000 টাকা, সেটা হচ্ছে 25 সালে আসা হয়েছে 2,99,00,000 টাকা। আবার এখানে তৃষার হচ্ছে সম্পদের মধ্যে একটা জিনিস আছে যে 24 সালে তার কোনো দায় ছিল না, মানে ঋণ ছিল না, ব্যক্তিগত এবং ব্যবসায়িক কোনো ঋণ ছিল না। 25 সালে এসে তার 1 কোটি টাকা ঋণ হয়েছে। তো ফলে এইগুলার হচ্ছে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না থাকার কারণে আমরা যদি দেখি যে আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বেশি ধনী লোক শেখ বশিরউদ্দিন, আকিজ বশিরের চেয়ারম্যান, ওনার সম্পদ হচ্ছে গত বছর ছিল 24 সালে ছিল 91,10,00,000 এবং 25 সালে এসে 91 কোটি হলো 65 লাখ টাকা হয়েছে, মাত্র 55 লাখ টাকা বেড়েছে। কিন্তু আমরা যদি তার দেখতে পারতাম যে এই যে আকিজ বশির সাহেব, তার যে ট্যাক্স ফাইল, উনি অনেক বড় শিল্পপতি আমরা জানি, তার কোম্পানির যে ওয়েবসাইট সেখানে 17টা 18টা কোম্পানির কথা বলা আছে এবং উনি গতকাল প্রেস ব্রিফিং বলেছেন যে ওনার এই যে কাল বা তার আগের দিন যে ওনার হচ্ছে অনেক আগে থেকে হেলিকপ্টার আছে, তার অনেক কিছুই আছে। তো উনি আসলে 91 কোটি টাকা, মাত্র 91 কোটি টাকা সম্পদের মালিক। তো আমরা এগুলি এই ট্যাক্স ফাইলগুলি যদি এই যে আমাদের ক্যাবিনেট ডিভিশন প্রকাশ না করায়, আমরা আসলে এটাকে সম্পদ বিবরণী ওইভাবে বলাও যাচ্ছে না, আমরা পাঠককেও হলো ক্লিয়ার করে বলতে পারছি না যে আসলে কার কোথায় কি আছে, আমরা নিজেরাও বুঝতে পারছি না। জনাব আবুল কাসেম, আমরা মানে শেষ করব, তার আগে আপনার কাছে একটি কোশ্চেন, সেটি হচ্ছে যে এই যে সম্পদ বিবরণী, এটি হচ্ছে 2024 সালের 1 জুলাই থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত সময়ের, তাই তো? না, এখানে হচ্ছে উপদেষ্টাদের সম্পদের কথা বলা আছে যে তারা 2023-24 অর্থ বছরে যে ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়েছেন, সেখানে তার যে সম্পদের কথা বলছেন সেটার হচ্ছে সংক্ষিপ্ত রূপ, শুধু টাকার অ্যামাউন্টে এখানে বলছে যে 2024 সালের 30 জুন মানে হচ্ছে যে সে উপদেষ্টা হওয়ার আগে তার সম্পদ কত ছিল এবং 2025 সালের 30 জুন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে 25 সালের 30 জুন, তারপরেও উপদেষ্টা মহোদয়েরা দায়িত্বে রয়েছেন বা ক্ষমতায় রয়েছেন আরও 7 মাস কমপক্ষে বা 8 মাস চলমান, এই সময়ও তো তাদের সম্পদের পরিবর্তন হওয়ার কথা বা হবেই অবশ্যই। সেই তথ্য কি আসলে সামনে প্রকাশিত হবে, আপনার কি মনে করছেন? না, সেই তথ্য হচ্ছে এই মানে প্রথমত এই সরকারের মেয়াদ শেষ, দ্বিতীয়ত হলো যে আপনার আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন উপদেষ্টা অধ্যাপক আলী রিয়াজ, যিনি হচ্ছে নির্বাচন এই সংস্কার কমিশনের উপপ্রধান ছিলেন দীর্ঘদিন। এরপরে তার ওইটার মেয়াদ শেষ হওয়ার কারণে তিনি 13 নভেম্বর থেকে উপদেষ্টার পদমর্যাদায় এসেছেন, 13 নভেম্বর উপদেষ্টা হয়েছেন। তো তিনি কিন্তু তার সরকার কিন্তু তার সম্পদের হিসাব এখানে দেয় নাই। কেন? মানে এখানে সরকার বলতে চাচ্ছে যে গত অর্থ বছরে যখন রিটার্ন সাবমিশন হয়েছে বা মানুষ যখন ট্যাক্স দিছে তখন সে উপদেষ্টা ছিল না, সুতরাং তার হচ্ছে ওটা হলো সরকার প্রকাশ করেনি। এবং লুৎফি সিদ্দিকী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তার সম্পদের এখানে কোনো তথ্য নাই। কারণ হিসেবে বলছে যে তিনি সরকার থেকে যে উপদেষ্টা হিসেবে যে বেতন আছে তিনি সে বেতনটা নেন না। কিন্তু একজন মানুষ বেতন নেন না, কিন্তু এর বাইরে তার অবৈধ কোনো সম্পদ সৃষ্টি হয়েছে কিনা বা হচ্ছে তার বৈধভাবেই বেতনের বাইরে তার আর কোনো ইনকাম আছে কিনা এবং তার কোনো সম্পদ সৃষ্টি হয়েছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারলাম না, যেহেতু যে সে সরকার থেকে বেতন নেয় না বলে তার হচ্ছে হিসাবের কোনো তথ্য দেওয়া হয়নি। এখানে হচ্ছে আপনার আমাদের যে 2জন ছাত্র উপদেষ্টা ছিল, আপনি জানেন 3জন ছাত্র উপদেষ্টা ছিল, তো এর মধ্যে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার 24 সালে কি সম্পদ ছিল সেটার এখানে কোনো তথ্য উল্লেখ নাই, কারণ তখন তার টিআইএন ছিল না। টিআইএন না থাকা মানে সে ছাত্র ছিল, তার হচ্ছে ট্যাক্স দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আচ্ছা, হ্যাঁ, 25 সালে তার হচ্ছে যে সম্পদ দেখানো হয়েছে যে 15,34,000 টাকা মাত্র, সব মিলে তার 15,34,000 টাকা। মাহফুজ আলমের সম্পদ দেখা গেছে যে 24 সালে ছিল হচ্ছে 4,20,000 এবং 25 সালে এসে হয়েছে মাত্র 12,76,000 টাকা। এটা হচ্ছে এই মানে সরকার প্রকাশ করছে, আমরা লিখছি, কিন্তু দেশের জনগণ এটা আসলে কতটা বিশ্বাস করবে যে মাহফুজ আলম এবং আসিফ ভুঁইয়ার সম্পদের পরিমাণ সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন থেকে যায়। উনি তো বিমানবন্দরে তো হচ্ছে বন্দুক নিয়ে উনি বিদেশে যাচ্ছিলেন যখন, তো ওনার বন্দুকের দামও তো বেশ অনেকগুলো টাকা আর কি, সেই প্রেক্ষিতে তো এটা মানে একটা ইসের ব্যাপার। আপনি কি আর কোনো উপদেষ্টার সম্পদের তথ্য এখানে উল্লেখ করার মতো? আমি হচ্ছে এখানে আরেকজন উপদেষ্টার সম্পদের তথ্যের কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের
গণমাধ্যমে এবং গণমাধ্যমের বাইরে বেশ আলোচিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জি। তো তাকে হচ্ছে মানুষ মনে করে যে আপনার বিএনপি বিভিন্ন সময় অভিযোগ করেছে যে তার বিদেশি সিটিজেনশিপ আছে। তো তার বিদেশে সিটিজেনশিপ আছে কি নাই আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু দেশের মানুষের ধারণা আছে যে উনি আসলে বাংলাদেশের আছে, বিদেশেই বেশি সময় থেকেছে এবং বিদেশেই তিনি থাকেন। তো তার যে সম্পদ বিবরণী তিনি যেটা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে 2024 সালে তার সম্পদ ছিল 20 লাখ টাকার, 20 লাখ টাকা, এবং পরের বছর এটা হয়েছে 22 লাখ টাকার তার সম্পদ হয়েছে। এবং দেশের বাইরে তার হচ্ছে যে সম্পদ গত বছর যা 24-এ যা ছিল 25-এও তাই, কিন্তু সেটার পরিমাণ হলো $46,35,850। তার মানে এটা হচ্ছে 46 লাখ, মানে তো হচ্ছে 50 কোটিরও বেশি বা আর একটু বেশি হবে এই পরিমাণ সম্পদ তার বিদেশে রয়েছে। এবং তার এই বিদেশে সম্পদের মধ্যে এখানে একটা ফুটনোটে আছে যে বিদেশে তার বিল্ডিং রয়েছে, তার হচ্ছে ফ্ল্যাট রয়েছে এবং অন্যান্য অস্থাবর সম্পদ রয়েছে। তার ব্যক্তিগত ঋণও আছে। ব্যক্তিগত ঋণ হচ্ছে আপনার 24 সালে ছিল $12,30,000 এবং 25 সালে এটা হচ্ছে $12 লাখ হয়েছে, অর্থাৎ এক বছরে $30,000 ঋণ তিনি পরিশোধ করেছেন। এটুকু আমি বলছি। এখানে আরও কিছু উপদেষ্টাদের হচ্ছে সম্পদ বেশ ওঠানামা করেছে। তো এটা হচ্ছে আশা করি যে আমাদের টিভিএসের ওয়েবসাইটে গতকাল নিউজের সাথে পুরো হিসাবটা দেওয়া আছে, পাঠকরা সেখান থেকেও এটা দেখতে পারবেন। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দেওয়া সম্পদের তথ্য শুনলাম। পাশাপাশি আবুল কাশেম জানালেন বিশেষজ্ঞরা এবং জনমনে এই সম্পদের তথ্য প্রকাশ নিয়ে কী ধরনের প্রশ্ন আছে। সেই প্রশ্ন অবশ্যই থাকবে যতদিন এই কাঠামোগত দুর্বলতাগুলো দূর না হবে। তবে এটিকে আমরা একটি ভালো উদ্যোগ হিসেবেও দেখি যে সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অথবা মন্ত্রী তারা তাদের সম্পদের তথ্য প্রকাশ করলেন। এটি একটি শুভ সূচনা বলা যেতে পারে। আগামীতে নিশ্চয়ই যারা দায়িত্বে থাকবেন তারা আরও স্বচ্ছতার সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলো আবুল কাশেম তুলছিলেন, যে তাদের কিভাবে সম্পদ বেড়েছে, কোন সম্পদের মূল্য কতটা ধরা হয়েছে, আরও স্বচ্ছতার সঙ্গে তারা তাদের তথ্য প্রকাশ করবেন, সেটি আমাদের প্রত্যাশা। এবং সেই স্বচ্ছতা শুধু নিজেদের ক্ষেত্রেই নিশ্চিত করবেন সেটি নয়, সেটি অন্যান্য সকল পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ রাষ্ট্রের সকল পর্যায়ে সেটি নিশ্চিত করবেন, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।